আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আওয়ামী লীগ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, দেশে নানান প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সেদিকে যাওয়ার আগে একটু, এই ব্রিফিং এ আপনি ছিলেন আমি জানি, আপনি আপনার সাথে কথা হয়েছিল, ওভারঅল আপনার পরিস্থিতি কেমন মনে হলো? বরফ কি গলতে শুরু করেছে? আমরা বলে দেখেছি যে ডক্টর ইউনূসেরই এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারত বাংলাদেশ সম্পর্কটা বিচ্ছিন্ন রাখার পেছনে। এখন কি পরিস্থিতি? ধন্যবাদ। আপনি যে খবরগুলো দেখছেন বাংলাদেশের যে কোনো সূত্র থেকেই, প্রথম প্রশ্নকর্তা ছিলাম আমি। মানে কালকে ট্রান্সক্রিপ্ট যখন দেখবেন তখন দেখবেন যে আমার নামে প্রশ্ন এবং তার উত্তরে আছে। আমি দুটি প্রশ্ন করি এবং দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল আমার যে যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বার্তা দিয়েছেন, যে বার্তাতে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক এবং একটি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ভারত চায়। তার উত্তরে আপনি কালকে ট্রান্সক্রিপ্টে পাবেন, হয়তো ট্রান্সক্রিপ্টে দেখতে পাবেন আরো পরিষ্কার। তখন সেটাতে আমি তখন প্রশ্ন করেছিলাম, এই ইনক্লুসিভ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এরপরে ভারত কিভাবে ইনক্লুসিভ বাংলাদেশ চাইছে, এই ইনক্লুসিভনেস এর ব্যাখ্যা কি আমি জানতে চাইছিলাম। ক্যান ইউ ক্ল্যারিফাই হোয়াট ইজ দ্য ইনক্লুসিভনেস? এবং এর সঙ্গে জুড়ে দিয়েছিলাম, যেহেতু সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, ফলে ভিসা জাতীয় এই সমস্যাগুলো বা সার্ভিস যেগুলো বন্ধ আছে সেগুলোর ক্ষেত্রে কোনো চালু হবে কি হবে না। তো খুবই স্পষ্ট ভাষায় খুবই ইতিবাচক উত্তর দিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল, যেটা বাংলাদেশে দেখছেন। বাংলাদেশের আর কোনো যারা বিভিন্ন কাগজে কাজ করেন তারা অন্য কোনো সাংবাদিক থাকেন না, প্রতিবারই একটা নিয়ম করে যেটা হয়ে থাকে, আমি একমাত্র প্রশ্ন করি, তারা সেটা শুনে সবাই সেখান থেকে খবর পাঠান। যে যেখানে কেউ কলকাতায় থাকেন, কেউ দিল্লিতে আছেন, কিন্তু আসেন না, ব্রিফিং এ আসেন। ব্রিফিং একমাত্র আমিই যাই, আমি প্রশ্ন করি, আমারই উত্তর সবাই নিয়ে এমন একটা ভান করে, তাদের একটা এক্সক্লুসিভ আর কি। যাই হোক, আপনি বললাম যে এটা এখন বলতে পারেন যে আমি কি সঠিক বলছি কি বলছি না, কালকে ট্রান্সক্রিপ্ট আপনাকে আর একবার পাঠিয়ে দেবো, তখন দেখে নেবেন, আমার নাম সেখানে উল্লেখিত থাকবে। তখন তার উত্তরে যেটা বলেন জয়সওয়াল, প্রথমত তিনি বলেন যে ইয়েস, ভারত চায়, এবং আমাকে তখন বলেন যে আপনি যেটা বলেছেন ইনক্লুসিভ, ইউ আর রাইট। সেটা তিনি বলেন যে ইউ আর রাইট, মানে আমি সঠিক কথা বলছি যে ইনক্লুসিভনেস এর বিষয়টা। ফলে সেটাতে ভারত এখনো অটল। এর সোজা কথায় অর্থ হচ্ছে, যেমন করি হোক ভারত চায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। এটা কেউ চাক বা না চাক, এটা ভারত চায়। ভারত এটা কিন্তু পুনরুচ্চারণ করছে। তারা মনে করে একটা সরকার তৈরি হয়েছে, সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধি হিসাবে স্পিকার ওম বিড়লা গিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর একটি চিঠি হাতে তুলে দিয়েছেন, চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে, সেটা পরে তারা জানাবেন কবে কখন আসতে পারেন ইত্যাদি, সে বিষয়টা কোনো স্পেকুলেশন আমি যাচ্ছি না। কিন্তু তার সঙ্গে যে বড় প্রশ্ন, যেটা সেই 5ই আগস্টের পর থেকে দেখুন, মেডিকেল বা ছাত্র ভিসা এগুলো খুবই সীমিত আকারে দেওয়া হচ্ছিল, তো এবং তার সঙ্গে পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ। এবং আমার মনে হয়েছে সেই কারণে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভর করেন, বিশেষ করে কলকাতার ব্যবসায়ীরা, তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এটা তাদের জন্য একটা সুখবর, তাদের জন্য সুখবর। বাংলাদেশে যারা আসতে চান বাংলাদেশ থেকে ভারতে, তাদের জন্য সুখবর। তারা বলছেন যে, এবং তার উত্তরে রণধীর জয়সওয়াল যেটা বলেছেন, সেটা বলেছেন যে ভারত এখন চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আবার পুনরায় স্বাভাবিক করতে, এবং সেই স্বাভাবিক সম্পর্ক নিয়ে যখন আলোচনা হবে, সেই আলোচনায় এই জাতীয় বিষয়গুলো সব সেখানে আলোচিত হবে, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত চায় উন্নত করতে। ফলে আমার মনে হচ্ছে, আপনি যদি বলেন যে আমি নিশ্চিতভাবে বলবো এটা একটা ইতিবাচক দিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ভবিষ্যতে আমার মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্ক যদি আর অন্য কোনো বিপদ কোনো ঘটনা না ঘটে, তাহলে এই সম্পর্ক স্বাভাবিকভাবেই, এটা বাংলাদেশ থেকেও কিন্তু একটা মেসেজ আছে, তারাও চান আর কি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে,
এবং ইউনুস গোটা ব্যাপারটাকে নষ্ট করে দিয়ে গেছে। নষ্ট শুধু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক করেনি, বাংলাদেশের ক্ষেত্রেও অনেক নষ্ট করে দিয়েছেন। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে আর কি, সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তারা দেখে নেবেন। ফলে আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি যেটা বলি, ইয়েস, ইতিবাচক একটা গন্ধ পাওয়া গেছে আজকে, এবং এটা ভালো দুই দেশের সব মানুষের জন্য। আর যদি বলেন যে তাহলে আমার কাছে মনে হয় কবে কিভাবে হবে সেটা পরের কথা, কিন্তু আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম করুক, এটা ভারত চায়। আমরা জানতে চাই দাদা যে আমরা এমন একটা আওয়াজ শুনছি যেটা মানে আগে তো বাংলাদেশে আওয়ামী লীগের কিছু জানতে হলে ভারতের দিকে তাকিয়ে থাকতো, তো এখন বাংলাদেশের ভিতরে কিছু ঘটনা ঘটছে, বাংলাদেশের 10টা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে, এগুলোর কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, কিছু আটক হয়েছে, কিছু ক্ষেত্রে ওভারলুক হয়েছে, আমরা যেটা বুঝতে পারছি। কিন্তু মেইনলি আওয়ামী লীগ একটা টাইম ফ্রেমের মধ্যে ফিরতে চায়, এমন কোনো ব্যাপার আছে কিনা, এবং সেটা কি ভারত কোনো মধ্যস্থতা করছে কিনা? না, দেখুন, ভারতের এই কথা থেকে স্পষ্ট যে ভারত চায় ইনক্লুসিভ বাংলাদেশ। ইনক্লুসিভ বাংলাদেশের অর্থ হচ্ছে আওয়ামী লীগ সহ বাংলাদেশ। মানুষ যদি সেখানে তারা অপছন্দ করে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের তথাকথিত কুকাণ্ডের জন্য, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, তাদের পছন্দ করবেন কি করবেন না। আপনি যেটা বললেন বহু ক্ষেত্রে আওয়ামী লীগের দপ্তর খুলেছে, এটা ঘটনা, এটা আমরাও শুনছি আর কি, যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়েছে, এবং বিএনপি নেতাদের সহযোগিতায় সেগুলো খুলছে, তাও এটা শুনছি। এখন স্বাভাবিক রাজনীতি, এবং এটাও তো ঘটনা, এটাও শুনলাম যে বরিশালের এক এমপি মহিলা সাংসদ সহ আরো কয়েকজনকে জামিনও দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা, এটা আমি পড়েছি কাগজে। ঠাকুরগাঁয়ে হয়েছে, এর বাইরেও আওয়ামী লীগ করার অভিযোগে গ্রেফতার কয়েকজন জামিন পেয়েছেন, আমরা খবর পেয়েছি। জামিন মানে পাওয়া, এবং তারা নিশ্চয়ই আমার ধারণা ভোটে বিএনপি কে সহযোগিতা করেছেন, সেই কারণে সেখানকার স্থানীয় মানুষ হয়তো চাইছেন যে তাদের অন্তত স্বাভাবিক জীবনে ফিরতে দেওয়া হোক। রাজনীতি পরের কথা, কিন্তু টাইম ফ্রেমটা আমি বলতে পারবো না, মানে কোন মাসের মধ্যে কোন সময়ের মধ্যে ফিরতে পারে সেটা নয়, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমার মনে হয়েছে সেটা বাংলাদেশের বর্তমান দেখুন, তারেক রহমান তো স্পষ্ট বলেছিলেন না যে আমি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাসী নয়। এখন বাংলাদেশে যেটা হয়েছে না, বাংলাদেশের একটা বলা যায় মানে গভর্নেন্সের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে একটা ফ্র্যাকচার্ড, আপনার মনে হবে তো যে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তিনি সরকার দেশ চালাচ্ছেন, এটা ঘটনা, বেশিরভাগকে তিনি চালাবেন, কিন্তু আরো কোনো একটা অংশ আছে যেটা জানি না নন স্টেট অ্যাক্টর কিনা, তারা আবার অন্যরকম ভাবে ভাবে না। এখন বাংলাদেশের একটা জটিলতার মধ্যে দিয়ে আছে, এটা খুবই, এটা তারেক রহমানের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা বলছি যে এটা পরিষ্কার আমরা বার্তা দিয়েছি যে ভারত তারেক রহমানের পাশে আছে, এবং ভারত যেটা চায় একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, সেই সুস্থ পরিবেশের ক্ষেত্রে অবশ্যই আলাদা কোনো, এই মুহূর্তে তো সকলেই একসময় বলতেন যে আওয়ামী লীগের প্রতি ভারত একমাত্র সহযোগিতার হাত বাড়াতে, এখন তো বিএনপির প্রতি সহযোগিতার হাত বাড়াতে প্রকাশ্যে বলছেন, মুখপাত্র অফিসিয়ালি বলছেন। ফলে সেক্ষেত্রে কোনো দল তারা কেউ বাইরে থাকবেন, এটা না থাকাটাই ভালো মানছি, তাদের কিন্তু সমাজে শান্তি স্থিরতা ফিরবে। এটা না হলে কিন্তু আমার নিজের ধারণা, আমার অ্যানালিসিস বলে যে তারেক রহমানের নিজেরই সমস্যা হতে পারে। ফলে তার পক্ষে ভালো হবে যদি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরতে দেওয়া হয়। দাদা, আমি সর্বশেষ একটা অন্য প্রসঙ্গে যেতে চাই, এটা হলো আমরা ডক্টর ইউনূস সরকার যাওয়ার পর দেখছি যে তিনি যে বাণিজ্য চুক্তি করে গেছেন, এটা নিয়ে আমরা একটু চিন্তিত, এবং আমাদের দেশে এটা নিয়ে ব্যাপক আলাপ হচ্ছে। ট্রাম্পের চিঠি আসার পর, তারেক রহমানকে ট্রাম্প যে চিঠি লিখেছেন, আপনারাও তো ভারতের সঙ্গে চুক্তি করেছেন, এই দুই চুক্তির মধ্যে কি কোথাও আকাশ পাতাল পার্থক্য? মানে আমাদের কাছে কেন আমরা মনে করছি যে আমাদের দিকটা, মানে ভারত, বাংলাদেশ, আমেরিকা একটা সার্কেলে তো ঘুরে, এটা তো আলাদা ভাবার সুযোগটা কম। আর ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাণিজ্যটা আমেরিকার পরপরই অবস্থান, ফলে এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে কি কোনো পার্থক্য তৈরি করবে, এরকম কোনো বিষয় আছে কিনা মনে করেন? আমরা যেটা ডক্টর ইউনূস সরকার বেশি দেখতে পাচ্ছি না, এটা পার্থক্য দুটো দেশের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু এটা ঘটনা ভারত এবং বাংলাদেশ দুজনের ওপরই ট্রাম্প সরকার এটা শর্ত চাপিয়েছে
বাংলাদেশের ক্ষেত্রে শর্ত চাপানো হচ্ছে, কেউ কেউ মনে করেন যে শর্ত ছাড়া চুক্তি হয় না, কিন্তু আমি বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি যে এই চুক্তির ফলে বাংলাদেশের কি কি ক্ষতি হবে। এই চুক্তিটা ইউনুস করে দিয়ে চলে গেছেন, এখন তো কোনো উপায় নেই, এখন তার সমাজকে সেটা মেনে নিয়ে এগোতে হবে, চলতে হবে। কিন্তু আপনি যদি দেখেন আজকে ভারতেও এই চুক্তি নিয়ে কিন্তু বিরোধিতা আছে। আজকে দিল্লিতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে ইন্টারন্যাশনাল যে সামিট হচ্ছে, সেই সামিটের মধ্যে জাতীয় কংগ্রেস দলের সমর্থকরা ঢুকে এই চুক্তির বিরোধিতা করেছে। খুবই এম্বারাসিং একটা অবস্থা আর কি ভারত সরকারের পক্ষে। ফলে ভারতেও একটা এই নিয়ে রাহুল গান্ধী বিশেষ করে পার্লামেন্টে তিনি চুক্তির তীব্র সমালোচনা করেছেন, এবং এটা ভারতেও যেরকম একটা মানে বিরোধিতা রয়েছে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও বিরোধিতাটা আমি দেখেছি, প্রকাশ্যে কেউ বলেনি, কিন্তু বাংলাদেশের একটা প্রথিতযশা গণমাধ্যম তারা কিন্তু লিখেছেন যে এই চুক্তির ফলে বাংলাদেশের কি ক্ষতি হবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা করেছেন ট্রাম্প সেটা হচ্ছে যে তাদের বিমান কিনতে হবে, এবং তিনি চিঠিতে লিখেছেন এইরকম কনগ্রাচুলেটরি মেসেজ আমি তো কোথাও দেখিনি। তিনি কনগ্রাচুলেশন জানিয়ে মেসেজ দিয়ে বলছেন ভাই তাড়াতাড়ি ডিফেন্সের চুক্তিগুলো ইমপ্লিমেন্ট করো। মানে এই কারণে কি রেজিম চেঞ্জ হলো? আমি তো জানি না, আমার কাছে ট্রাম্পের চিঠি থেকে সন্দেহ হচ্ছে। ট্রাম্পের চিঠি প্রমাণ করছে যে রেজিম চেঞ্জটা হওয়া জরুরি ছিল, না হলে ওইটা কিন্তু যেটা শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিল, আমি একটা গোড়া চামড়ার লোকের কথা যদি শুনতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না। কারণ আওয়ামী লীগ একটা লেফট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বিএনপি লেফট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নয়। বিএনপি অনেকটা সেন্ট্রিস্ট, কিন্তু কখনো কখনো ডান দিকে ঝুঁকে পড়ে। জামায়াত যেমন টোটালি না। বিএনপি জামায়াতের মধ্যে কিন্তু ঝগড়া যাই হোক, খুব একটা আদর্শগত বিরাট পার্থক্য আছে আমার যেটা মনে হয় না। এখন সেই ক্ষেত্রে আমাদের আপনি ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে শর্ত একটা, আজকেও ভারতের যিনি আমেরিকান রাষ্ট্রদূত সার্জেই গৌর, তিনি প্রকাশ্যে বলেছেন যে এই চুক্তি করা হয়েছে কারণ ভারত প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া থেকে তেল কিনবে না। আচ্ছা, ভারতের এইটা প্রশ্ন হয়েছিল আজকেও প্রেস ব্রিফিং এ, তখন সেখানে রণদীপ জয়সওয়ালের বক্তব্য হচ্ছে ভারত সবসময় এনার্জির ক্ষেত্রে মনে করে যেটা তাদের পক্ষে সস্তায় কেনা যাবে যেখান থেকে, সেখান থেকেই তারা কিনবে। ভেঙে নাও করেননি, হ্যাঁ করেননি, প্রতিবাদও করেন। এখন এই বিষয়টা ভারতেও আলোচিত হচ্ছে খুব। আমি একবার একটা লেখার পরে একজন আপনাদের ওখানকার কাগজের এক সম্পাদক আমাকে লিখে পাঠালেন, কোন দেশে এরকম হয় শর্ত ছাড়া চুক্তি? কোনো দেশ হয় না ঠিকই বলে তিনি আমাকে ভারতের কাগজের কাটিং পাঠালেন, যে সেখানে তো বলা যাবে না। ঠিক, এটা ঠিক, আমি তো বিরোধী বলছি না যে ভুল, আমার বক্তব্য হচ্ছে আমেরিকা এই শর্তটা চাপাচ্ছে। সুতরাং আমেরিকার দাদাগিরি, এবং আমেরিকার দাদাগিরি ভারত যেটা সহ্য করতে পারে সেটা বাংলাদেশ করতে পারবে কি পারবে না আমার সন্দেহ আছে। যদি সহ্য করতে না পারে তাহলে কিন্তু আবার রেজিম চেঞ্জ হবে। নিশ্চয়ই বাংলাদেশ আমেরিকা ডিসাইড করবে বাংলাদেশের পলিটিক্যাল ভাগ্য, নইলে খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা হতেন না। পররাষ্ট্রমন্ত্রী উনি হয়েছেন, আমি জানি না ওনাকে আপনারা কিভাবে গ্রহণ করবেন, কারণ ডক্টর ইউনূস সময়ে তো ওনার, আমরা তো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, আমাদের জয়শঙ্কর তাকে অভিনন্দন জানিয়েছেন। দেখুন, বাংলাদেশ যেটা বলেছে যে আমরা পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ দেখে কাজ করব, সেটা অবশ্যই ভারতও তার পারস্পরিক স্বার্থ দেখে কাজ করবে। অবশ্যই। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ এই মধ্যরাতে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে আমাদের ভাষার মাস মহান শহীদদের আত্মার প্রতি জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ভাষা সৈনিকদের প্রতি আমিও জানাচ্ছি। এবং আজকে গুরুত্বপূর্ণ দিক প্রথম দেখলাম যে জামায়াত ইসলামীও যাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছে। বাংলাদেশের সমস্ত পত্রিকায় নিউজটা আসছে, এটা জামাত তো বোঝানোর চেষ্টা করছে যে তারা তাদের অবস্থান থেকে সরে এসছে। দেখা যাক, এটা বাংলাদেশের মানুষ দিনে সেটা বিশ্বাস করে তাদের অবস্থা। মানে গোমর কিভাবে বের হয়, একটা একটা করে গোমর কিভাবে বের হয়। মানব জমিন যে তুফানটা ফ্লাশ করলো না, এই নিউজটা এই উপদেষ্টাদেরকে এবং ডক্টর ইউনূস সরকারকে আটকানোর জন্য এবং এদেরকে
তদন্তের মুখোমুখি করা, এদেরকে জেরার মুখোমুখি করা, এদেরকে আইনের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। আওয়ামী লীগ বিচার করার নামে যা হয়েছে তা না, আইনি কাঠামোর মধ্যে এদেরকে আনার জন্য যথেষ্ট, এই রিপোর্টটা যথেষ্ট। কারণ এটা কোনো ফালতু রিপোর্ট হতে পারে না। আমি ভূমিকা না দিয়ে চলেন রিপোর্টার দিকে একটু যাই। অন্তর্বর্তী সরকারের অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। অন্য একজন উপদেষ্টা ছিলেন অন্য অবশ্য সুবিধাবাদী ভূমিকায়, দুপক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন। তিনি বরাবরই অস্থির। এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসাবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করেছিলেন। পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। 3 উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কি দুধ কলা খায় নাকি? আর সে সংস্কার নিয়ে যে বুলিগুলা দিচ্ছে, এগুলো তো আমাদের কানের মধ্যে বাজে এখনো। যাক, মানুষজন এই জায়গাটায় আমি একমত হতে পারলাম না। ডক্টর ইউনূস বুঝে শুনি যখন দেখলো যে আরে টোপ তো সামনে আছে, আমি তো এই সংস্কার মূলা ঝুলাইলে পড়ে আমি আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারি, তখন ইউনূস সাহেব সেই মূলা গিয়েছেন। তাদের যুক্তি ছিল নির্বাচন তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হবে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। ওই যে পোস্ট দিত না মাঝে মধ্যে 111 পদধ্বনি শুনি, আমি পদধ্বনি শুনি। এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ছিল ভীষণ তৎপর, ভারত ছিল ভীষণ তৎপর। তারা চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে। মানে ভারত ছিল তৎপর, এটা মানব জমিনের কথা না, এটা আমরা বলছি। এর পেছনে অন্য উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান। উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে। তাদের কথার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলা অবস্থা নাজুক। এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে যেতে পারে, ভুলণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। মানে সবগুলি কিন্তু ধান্দার আলাপ, আগস্টের চেতনাটাও ধান্দার আলাপ। হ্যাঁ, একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্য এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিল। এর পেছনে আরো কিছু যুক্তি রয়েছে যা ছিল আত্মঘাতী এবং ক্ষমতা লিপ্সার কৌশল। মানে আমি তো সবসময় বলেছি যে দেশ বাঁচানোর একটা বড় দায়িত্ব পড়ে গিয়েছে বিএনপির হাতে। বিএনপি ক্ষমতায় আসার আগে অনেকগুলো আলোচনা, গত 6-7 মাসে, 1 বছরে না হলেও 8-10 বারই কথা বলেছি যে বিএনপি শক্ত অবস্থান না নিলে খবর আছে। সন্ধ্যা হলেই তারা বৈঠকে বসতেন, আরো 2 জন থাকতেন যারা ক্ষমতা না থেকেও ছড়ি ঘোরাতেন। এক পর্যায়ে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। সেই ঘনিষ্ঠ সার্কেলটাকে আমরা চিনি, আমরা জানি সেগুলো ডক্টর ইউনূসের আশেপাশে কারা কারা ছিলেন, তাদের সম্পর্কে এই সরকারের নীতি নির্ধারকরা ওয়াকিবহাল। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। এটি আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিগাত পাট্টা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। লন্ডন বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ, যদিও এই উপদেষ্টারা বৈঠকের আগে নানা ষড়যন্ত্রে যুক্ত হন। বলতে থাকেন এই বৈঠক প্রফেসর ইউনূসের শাসন আমলকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। এমনকি বৈঠকের ফলাফলকে বানচাল করতে ভীষণ তৎপর হয়ে ওঠেন, কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তি। তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। মানে জামাত ইসলামী তখন প্রতিক্রিয়া জানিয়েছে, প্রফেসর ইউনূস আবার দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচন তখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। বুঝলি, লন্ডন বৈঠকের পরে নির্বাচন হবে কি হবে না, এই ধোঁয়াশাটা যে তৈরি হয়েছিল এটা ওই সরকারের ভেতর থেকেই হয়েছিল। এবং লন্ডন বৈঠকের যে বহিঃপ্রকাশ এবারের নির্বাচন, এটা আমরা নির্বাচনের সাথে সাথে আপনাদেরকে জানিয়েছি, বলেছি, বা আমাদের ধারণা সম্পর্কে আপনাদেরকে শেয়ার করেছি। এরপর ইন্টারেস্টিং আরো ঘটনা, দেশের ভেতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, তা না হলে অন্য বিপদ হতে পারে। সেটা কারা আপনারা অনুমান করতে পারেন, কারা এই নির্বাচনটি তুলে দিয়েছে। এরপর নির্বাচন বিরোধী শক্তি থেমে যায়নি, ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজায় করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হয়েছে প্রফেসর ইউনূস হটিয়ে তারা ক্ষমতা মসনদে চলে যাবেন। অনেক সময় অনেক ক্ষেত্রে প্রশাসন নির্বিকার হয়, প্রশাসন অথর্ব আচরণ করে। পর্দার আড়ালে তৎপরতার উপর প্রধান রাজনৈতিক শক্তি খুব কাছে থেকেই নজর রাখছিল। তারা বরাবরই নির্বাচন চেয়েছে, কোনো ছোটকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। প্রথম আলো ডেইলি স্টার যেদিন আগুনের সন্ত্রাস দেওয়া হলো সেদিন পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়, বাস্তবে তাই ঘটেছিল। পুলিশ অনেককে বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে, যেখানে পুলিশের বড় কর্মকর্তা ভূমিকা ছিল রহস্যজনক।
এই সরকারের উপদেষ্টারা মবকে লালন করেছে, ফলে এদেরকে আইনের আওতায় আনতে তো মব সন্ত্রাসে কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানুষের জীবন গিয়েছে। ফলে এই সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের জঘন্যতম ইতিহাসের নেক্কারজনক সরকার ডক্টর ইউনূস সরকার, তাকে বিএনপি আইনের আওতায় আনলে তার গণতন্ত্রের প্রতিষ্ঠার যে ভাষণ এখন তারা দিচ্ছেন, এটা সত্য হতে গেলে তো আগে সেই পদক্ষেপ নেওয়া করবে। প্রফেসর ইউনূসকে অন্ধকারে রাখা হয়, পরে তিনি একজন সিনিয়র সাংবাদিককে বলেছেন, তখন তিনি ঘুমিয়েছিলেন, কিছুই জানতেন না। এর আগে ওসমান হাদির মৃত্যু ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশে, এই সুযোগেও নিতে চেয়েছিল কেউ কেউ, তবে সেনাবাহিনী ছিল সতর্ক, রাজনৈতিক শক্তিগুলো ছিল তৎপর, সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করে আরো কিছু আলামত পাওয়া যায়। যাই হোক, উল্লেখিত উপদেষ্টারা শুধু দেশে নয় বিদেশে গিয়েও নানা কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজে হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশন তাকে হন্যে হয়ে খুঁজেছে, তার হদিশ পাওয়া যায়নি। তখন ওই উপদেষ্টা জনমত জরিপের পেছনেও সক্রিয় ছিলেন। বেশিরভাগ জনমত জরিপ ছিল ফরমাইশি এবং বাস্তবিক বর্জিত। এটা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর এই রিপোর্ট, এই যে নিবন্ধটা আমি পড়ছি, এটা প্রতিটা শব্দ অনেক অর্থবহ। কারণ আগামী দিনের বাংলাদেশ কি হবে, আগামী দিনের বাংলাদেশকে বিএনপি সরকার কিভাবে প্রতিষ্ঠা করবে, এবং সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে এই যে অপরাধগুলো হয়ে গেছে, এবং এর কি প্রতিটার ভেতরে কিন্তু ধান্দা ছিল, প্রতিটার ভেতরেই ধান্দা ছিল, এবং এই ধান্দার মধ্যে দিয়ে দেশটাকে সর্বনাশ করেছে। শেষ বলা হচ্ছে, টেবিলে বসে অনেকগুলো তৈরি করা হয়, দূতাবাসগুলোতে তাদের বিচরণ ছিল, মানে জরিপগুলা। তারা বিদেশি কূটনীতিকদের বরাবরই বলেছে নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে, জামাতের উত্থান ঘটবে। জনমত জরিপ তাই বলছে, নির্বাচনের দিনও তাদের তৎপর ছিল, তাদের নজর ছিল পছন্দের আসনগুলোর দিকে। বেশ কিছু আসনের ফলাফল পর্যালোচনা করলে অবিশ্বাস্য কিছু তথ্য পাওয়া যায়। এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। আজকেও আমরা আমাদের একটা টক শোতে বলেছি যে কয়েকটা আসনের ফলাফল একেবারেই মিলাটেল, এগুলো মিলে না, কোনোভাবে মিলে না। যদিও সন্ধ্যা থেকেই তারা অনুমান করতে থাকে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে, তাই তারা প্ল্যান 2 বাস্তবায়ন থেকে বিরত থাকে। সেই যে শক্তি যারা এই নির্বাচনটা তুলে দিয়েছে, সেই শক্তির কাছে শেষ পর্যন্ত আপাতত ষড়যন্ত্র হার মানে। কিন্তু ষড়যন্ত্র কি বাংলাদেশে থেমে গেছে? থেমে থাকে। ওই যে বলি জৈবতী কন্যা বাংলাদেশ, সেই জৈবতী কন্যার দিকে বিশ্ব মোড়লদের চোখ পড়েছে। সেই বিশ্ব মোড়লরা এটাকে লুটে পুটে খাওয়ার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে।